পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। আসামের মার্গারিটাতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে 15টি ঘর। জেআরবিটির নিয়োগ নীতির তদন্ত হাইকোর্টের বিচারপতিকে দিয়ে করানোর দাবি কংগ্রেসের। জোর করে স্মার্ট মিটার প্রতিস্থাপন করা চলবে না, দাবি জানিয়ে উধারবন্দের এপিডিসিএল কার্যালয়ে এসডিইর নিকট স্মারকপত্র প্রদান। বিরুনিয়া মহকুমা হাসপাতালে দক্ষিণ জেলাশাসকের পৌরোহিত্যে রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত। নিশি কুটুম্বদের উৎপাতে রাতের ঘুম কেড়েছে দিলখুশ বাগানবাসী, 2 চোরকে আটক করে পুলিশি সমঝোতির জনগণ। বরবেশে সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন লক্ষ্মীপুরের যুবক সৌরভ দাস। সেন্টার ফর ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন আসাম রাজ্য কমিটির জেনারেল কাউন্সিল সভা অনুষ্ঠিত হল শিলচরে। কাছাড় জেলা ক্যালারি পাইটো অ্যাসোসিয়েশনের 6ষ্ঠ খেলো ইন্ডিয়া ইউথ গেমসে অংশগ্রহণের জন্য একদিনের নির্বাচন শিবিরের আয়োজন। এবারে সংবাদ বিস্তারিত। আসামের মার্গারিটাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 15টি ঘর। আজ মার্গারিটাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মার্গারিটা শহরের কেন্দ্রস্থলে মেমগাড়ায় বাপন রায়ের ভাড়া বাড়িতে দিনের বেলায় অগ্নিকাণ্ড ঘটে। 15টি বাঁশের ঘর আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আগুনে 3টি ছোট এবং একটি বড় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। অগ্নি নির্বাপক কর্মীর তৎপরতায় ঘনবসতিপূর্ণ এলাকায় একটি ভয়ানক অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছেন জনগণ। আমি খবর পালো যে 1 নম্বৰ ওয়ার্ডত পুরোনো রাস্তা তাতে বপন সিং বলা মানুহজনের যে ভাড়া ঘর আছিল তাতে অগ্নিসংযোগ হয়েছে বলে আমি গম পাইছোঁ। গম পাবলৈ অসমত ইয়াত আহিলোঁ। ইয়াত আহি দেখিলোঁ যে ঘৰ ইয়াত জ্বলি আছিলে, তাতে 4টা সিলিন্ডার ব্লাষ্ট হৈছে আৰু প্ৰায় 15টা ঘৰ ভস্মীভূত হৈছে। তাতে 15টা ঘৰত প্ৰায় 20জনমান মানুহ ভাড়াত আছিলে, তেওঁলোক সব খেলা চালক। এতিয়া ঘৰটো জ্বলি গ'ল। এতিয়া আমি ৰিলিফৰ কাৰণে যোজা চলাই আছোঁ আৰু আমি চাওঁ চৰকাৰৰ ফালৰ পৰা কি কৰিব পৰা যায় চেষ্টা চলাই আছোঁ। কিমান ক্ষতিপূৰণ হৈছে বুলি ভাবে? ক্ষতি মানে তেওঁলোকৰ যিমান যি বস্তু আছিলে ঘৰত সেইখিনি হৈ গৈছে। এতিয়া সংশ্লিষ্ট ডিপাৰ্টমেণ্টৰ মানুহ ইয়াত আহি উপস্থিত হৈছে, তেওঁলোকে এতিয়া এছেছমেণ্ট কৰি আছে। এছেছমেণ্টৰ পিছতে গম পোৱা যাব কিমান কি ওলাল। ভাড়াতীয়া মালিকৰ নাম কি আছে? মাটি মালিকৰ নাম বপন রায়। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড তথা জেআরবিটি নিয়োগের পদ্ধতি নিয়ে 5 জন চাকরির প্রত্যাশী উচ্চ আদালতে মামলা করেছিলেন। তাদের বক্তব্য, মেধা তালিকায় নাম থাকার পরও তাদের চেয়ে কম নম্বর পেয়েছেন এমন আবেদনকারীদের চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। তাদের আবেদনে সাড়া দিয়ে উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন আগামী 1 মাসের মধ্যে বঞ্চিত মেধাবীদের নিয়োগ করতে হবে। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি আরো বলেন, শুধুমাত্র 5 জনের নিয়োগ দুর্নীতি হয়নি, এমন আরো অনেক চাকরি প্রদানের দুর্নীতি হয়েছে। তাই এই পরিস্থিতিতে সঠিক তদন্তের জন্য হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে জেআরবিটির নিয়োগের বিষয়টি তদন্ত করাতে হবে বলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে দাবি করেছেন তিনি। এদিনের এই সাংবাদিক সম্মেলনে প্রবীর চক্রবর্তীর সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সহসভাপতি শাহজাহান মিয়া এবং নীলকমল দেব। আমরা তো এই প্রসঙ্গে আগেই বলেছি যে ক্রিসমাস ডেটা হচ্ছে একটা সব জাতি ধর্মের মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, একটা উৎসবের দিন শিশুদের জন্য। এদিক থেকে যেমন বিষয়টা গুরুত্বপূর্ণ, অন্য দিক থেকে ধর্মের ভিত্তিতে তো কোনো সংরক্ষণ হতে পারে না। এটা তো ভারতবর্ষের যে সংবিধান, সে সংবিধানের যে মৌলিক বিষয়গুলি, সেই বিষয়গুলির চিন্তা ভাবনা বলে যারা আজকে এই আওয়াজ করছে, এটা একটা বড় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই আওয়াজটাকে তোলা হচ্ছে যে যারা হিন্দু, আমি যেটা দেখেছি যে যেভাবে এই যে সংস্থা যারা আহ্বান করেছে, মিছিলের আহ্বান করেছে, তাদের যে বক্তব্য, সেই বক্তব্যটা হচ্ছে উপজাতিদের মধ্যে যারা হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে অবলম্বন করেছে তাদেরকে এসটি ফেসিলিটি থেকে বাদ দেওয়ার জন্য। এটা কোনো মতেই হতে পারে, এটা অসীমবাদের দাবি। এই দাবিকে আমরা সমর্থন করতে পারি না। আমরা এর পেছনে যারা আছে তাদের মুখোশটা খুলে দেওয়া দরকার। তাদের মুখোশটা আজকেও কালকেও এটা পরিষ্কার হয়ে যাবে, কারণ এটা একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র চক্রান্ত। এটা শুধু আমাদের রাজ্যেই না, গোটা দেশে, দেশের সংবিধানের বহির্ভূত একটা ষড়যন্ত্র কার্যকরী করা
ভাবে এটা করার চেষ্টা হচ্ছে, এটাই করার চেষ্টা হচ্ছে। এটাকে কোনো মতেই সমর্থন করা যায় না। এটা আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছিলাম এই সমাবেশটা বন্ধ করার জন্য, 25 তারিখের সমাবেশটা বন্ধ করার জন্য, উদ্যোগ গ্রহণ করার জন্য। আমরা এখন পর্যন্ত রাজ্য সরকারের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আজ উদারবন্দের এপিটিসিএল কার্যালয়ে এসডিইর নিকট স্মারকপত্র প্রদান করা হয়। দাবি জানানো হয় যে জোর করে স্মার্ট মিটার প্রতিস্থাপন করা চলবে না। স্মারকপত্র প্রদানকালে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এমনিতেই বিদ্যুতের মাশুল অত্যাধিক হারে বৃদ্ধি হয়, সাধারণ গ্রাহকরা নাজেহাল হচ্ছেন। জনগণের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে। এই সব অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগ যেখানে সম্পূর্ণ ব্যর্থ, সেখানে ঘরে ঘরে প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা বসাতে তৎপর হয়েছে। প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা সম্পূর্ণ ইন্টারনেট নির্ভরশীল। উত্তরপ্রদেশে সম্প্রতি 12 লক্ষ স্মার্ট মিটার বিদ্যুতের বিল সঠিকভাবে নিরূপণে ব্যর্থ হয় বাতিল করা হয়েছে। বিভিন্ন রাজ্যের জনগণ ইতিমধ্যে স্মার্ট মিটার প্রতিস্থাপনের পর বেশি বিল আসার অভিযোগ করেছেন। সেখানে আসামে পুরনো বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার ইত্যাদি বহাল তবিয়তে রেখে স্মার্ট মিটার ব্যবস্থা চালু করা কতটুকু কার্যকর হবে তা বলাই বাহুল্য। এছাড়াও প্রিপেড ব্যবস্থায় যেহেতু অগ্রিম বিল প্রদান করতে হয়, তাই এই ব্যবস্থায় পরিষেবা প্রদানের নিয়মের পরিপন্থী। বর্তমান পোস্টপেড ব্যবস্থায় মাসের শেষে বিল আসে এবং তা প্রদানের ক্ষেত্রেও কিছুটা সময় দেওয়া হয়, তাই গ্রাহকরা তা প্রদান করতে পারেন। কিন্তু প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থায় রিচার্জের টাকা শেষ হলে বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে মাসের শেষে রিচার্জের টাকা ফুরিয়ে গেলে দরিদ্র পরিবারের মানুষকে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাতে হবে। সংগঠনের পক্ষ থেকে তা সম্পূর্ণ বাতিলের দাবি জানানো হয়েছে। এপিটিসিএল অফিসে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন এবং ইয়াসি উদারবন এখানে আঞ্চলিক কমিটি আছে, এখান থেকে আমরা এসেছিলাম। এখানে যে এসডিই ওনার কাছে একটি স্মারকপত্র দিই। আমরা ওনাকে বলি যে স্মার্ট মিটার যেটা এখন বিভিন্ন জায়গাতে আনা হয়েছে, সেই স্মার্ট মিটার সম্পর্কে বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। আমরাও ইতিমধ্যে লক্ষ্য করেছি যে স্মার্ট মিটার আসার পর বিল অনেকটা বেশি আমাদের দিতে হয়। এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে যদি কোথাও গিয়ে জোর করে স্মার্ট মিটার নিয়ে যাওয়া হয়, কারো বাসা থেকে জোর করে বসানো হয়, তাহলে মানুষের মধ্যে রিয়েকশন হয় এবং এটা যে কোনো সময় একটা বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। যার জন্য আমরা বলেছি, যেহেতু স্মার্ট মিটারে বিল বেশি আসছে, যেহেতু স্মার্ট মিটারে আগে পয়সা দিতে হয়, স্মার্ট মিটারে প্রথম কয়েক মাস থাকে এমনিতে, 2-3 মাস পরেই এটাকে প্রিপেইড করা হয় এবং প্রিপেইড করা হওয়ার পর কী করতে হয়, মাসে আগে সমস্ত পয়সা আপনাকে দিতে হবে এবং যেই মুহূর্তে পয়সা শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের কারেন্ট এমনিতেই চলে যায়। আজকে যেমন 1 মাসের বিল পরের মাসে দিলেও হয়, এর পরের মাসেও বলে তারা কনসিডার করে। স্মার্ট মিটারের ক্ষেত্রে প্রিপেইড হওয়ার পর কোনো কনসিডার নেই, পয়সা শেষ সঙ্গে সঙ্গে কারেন্ট বন্ধ হয়। সবার হাতে সবসময় পয়সা থাকে না, সব মানুষের আর্থিক অবস্থায় সমান না। গ্রাম বস্তিতে এইগুলো আনলে বহু মানুষকে অন্ধকারে দিন কাটাতে হবে। বিলোনিয়া মহকুমা হাসপাতালে দক্ষিণ জেলা শাসকের পৌরোহিত্যে সোমবার রোগী কল্যাণ সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক চলে বলে জানা যায়। বিলোনিয়া মহকুমা হাসপাতালে পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয় এবং যে সমস্যাগুলি রয়েছে সেগুলিকে কিভাবে সমাধান করা যায় এবং জনগণকে পরিষেবা দিতে উদ্যোগী ভূমিকা নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াহিদে বিষয়ে জানাচ্ছেন যে সাংবাদিকদের মুখোমুখি হয় বর্তমান পরিকাঠামোগত পরিস্থিতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন বিলোনিয়ার বিধায়ক দীপঙ্কর সেন। এদিনে বৈঠকে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, বিধানসভার বিধায়ক দীপঙ্কর সেন, দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত দাস, বিলোনিয়া পুর পরিষদের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী সহ রোগী কল্যাণ সমিতির বিভিন্ন সদস্যগণ। রোগী কল্যাণ সমিতির মিটিং এখানে অনুষ্ঠিত হয়েছে, ডিএম স্যার ছিলেন সেখানে। তো গভর্নমেন্টের একটা গাইডলাইন সেখানে ছিল যে রোগী কল্যাণ সমিতিগুলো নতুনভাবে কম করা, কিন্তু এটা দেখা গেছে যে প্র্যাকটিক্যালি ক্লিয়ার কোনো গাইডলাইন এখনও আসেনি। শুধুমাত্র ডিএম হবেন কমিটির চেয়ারম্যান, এ ধরনের একটা গাইডলাইন সেখানের মধ্যে এসছে। এর বাইরে কমিটির মেম্বার কারা হবেন এ ধরনের কোনো ক্লিয়ার কাগজপত্র সেখানে নেই। তো সেদিক থেকে মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়েছে যে এটাকে পাঠানো হবে ডিপার্টমেন্টের কাছে, গভর্নমেন্টের কাছে, যাতে এটা একটা ক্লিয়ার গাইডলাইন সেখানের মধ্যে দেওয়া হয় কারা কারা কমিটির মধ্যে সেখানে থাকবে। এর বাইরে যে মিটিং সেখানে হয়েছে সেই মিটিংয়ে অনেকগুলো বিষয় নিয়ে, হসপিটাল ডেভেলপমেন্টের বিষয়গুলো নিয়ে কথা হয়েছে।
এর মধ্যে মুখ্য বিষয়টাই ছিল ডাক্তার নেই, এটা সবাই ফিল করছেন যে ডাক্তারের অভাবে পরিষেবা মানুষকে সেখানে দেওয়া যাচ্ছে না। কিন্তু এই প্রসঙ্গে রোগী কল্যাণ সমিতির তরফ থেকেও বারবার লেখা হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি কোনো সমাধান হয়নি। আমিও এমএলএ হিসেবে ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছি, বিভিন্ন সময় চিঠি দিয়েছি, কিন্তু প্র্যাকটিক্যালি তার কোনো সদুত্তর পাওয়া যায়নি, ডাক্তারও পাওয়া যায়নি। যার ফলে দেখা যায় যে ডাক্তারের ক্রাইসিসের জন্য হসপিটালের অনেকগুলো পরিষেবা সেখানে সঠিকভাবে দেওয়া যাচ্ছে না। তারপরেও আজকে এটা ডিসিশন নেওয়া হয়েছে যে আবার ডাক্তারের জন্য সেখানের মধ্যে বলা এবং লেখা যাতে এই কাজটা করতে পারে। নিশি কুটুম্বদের উৎপাতে রাতের ঘুম কেড়ে নিয়েছে দিলখুশ বাগানবাসী। প্রায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে দিলখুশ বাগান এলাকায়। নেশা সেবনকারী কিছু স্থানীয় যুবক এই ঘটনা করে যাচ্ছে বলে জনগণের মনে সন্দেহ দেখা দেয়। সোমবার তা হাতে নাতে প্রমাণও মিলল। সোমবার দুই যুবক কাঁধে করে জলের ড্রাম নিয়ে যাওয়ার পথে পথচারীদের নজরে পড়ে। তারা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য বেরিয়ে আসে। তারা শিশুলাল কালিন্দির বাড়ি থেকে এই ড্রাম চুরি করেছে বলে স্বীকার করে। ধৃতদের কাছ থেকে ড্রাগস ব্যবহারের সিরিঞ্জ এবং গাঁজা পাওয়া গেছে বলে জনগণ জানিয়েছেন। সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করে এলাকাবাসী লক্ষ্মীপুর পুলিশের কাছে সমঝে দিয়েছেন। ধৃতরা হলো লেবো রবিদাস এবং মুন্না গোয়ালা। তাদেরকে বর্তমানে লক্ষ্মীপুর থানায় রাখা হয়েছে। তো না, আজকে সকালে 5টার সময়, 4টার সময়, 4:30 5টার সময় এই যে ছেলেগুলা ধরা পড়ছে, নামগুলো একটু কইবা। আরেকজন লেবক রবিদাস, তার বাবার নাম হইল শঙ্কর রবিদাস। একজনের আছে 6 নম্বর ওয়ার্ডের, আরেকজনের আছে 5 নম্বর ওয়ার্ডের। রবিদাসটা হইল 5 নম্বর ওয়ার্ডের। তারা আজ বহুদিন থাকি এই ড্রাগসের যে মানে ব্যবহার তারা শরীরে নিতে আসে, সেই বিষয়ে মুন্না গোয়ালারে আমি আজকে 1.5 মাস আগে তারার এই ড্রাগসের ব্যাপারে কইছিলাম যে আমরা লোকে তুমি ড্রাগস নাও তো হয়, তো ড্রাগস নিলে যে তুমি দিলকুশটারে যে ধ্বংস করে দিবে, আরো নতুন নতুন ছেলেগুলো আছে, তো তোমরা এটা থেকে এটা বাদ দাও। আর কোন সময় তারা ড্রাগস বেচে, যে কে বেচে ড্রাগস, দিলকুশ বাগানে কে বেচে, এটা আমরা লক্ষ্মীপুর থানার ওসিও কইছে যে দিলকুশে ড্রাগস বিক্রি হয়। তো তাইন কইছে যে এইটা তো মুন্না মির্ধা বেচে। তো মুন্না মির্ধা বেচে সেই সম্পর্কে আজকে এটা কি কালী পূজার সময় মুন্না মির্দার আমরা কইলাম তারে পাবলিকে কই তারে অ্যারেস্ট করবার লাগে, একই কথা আর কিছু না। হে বেসে তারা এখানে গেলে পাওয়া যায় না, হে নুকায়া রাখে, তারে অ্যারেস্ট করলে ভালো আছে। আমরা সব পাবলিক সাথ দিমু, ওসি ছাড়াও আমরা সবে সাথ দিয়ে তারে ধরাইমু, তার ঘর ভাঙবার লাগে। মুন্নার ঘরটা ভাঙিয়া ফেলাইতো। আসামি নিজেই বরবেশের সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন লক্ষ্মীপুরের যুবক সৌরভ দাস। গত শুক্রবার তিনি কাটিছড়া থেকে বিয়ে সেরে শনিবার স্ত্রীকে নিয়ে যাত্রা করেন লক্ষ্মীপুরে তার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বাড়িতে উপস্থিত হবার পূর্বে তিনি সোজা চলে আসেন ফুলের তল মাল্টিপারপাস হলে রাজ্য সরকারের উদ্যোগে চলা সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানে। তিনি বর সাজা অবস্থায় সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং 2টি বিভাগে প্রথম স্থান অধিকার করেন। লক্ষ্মীপুর সাংস্কৃতিক জগতে এক ইতিহাস তৈরি করেছেন শিল্পী সৌরভ দাস। তিনি সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে জানান, সঙ্গীতকে তিনি খুবই ভালোবাসেন, সঙ্গীত তার কাছে প্রাণ। তাই বিয়ের পর যাত্রার সময় ছিল 5টায়, কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তিনি সেই যাত্রার সময় পরিবর্তন করে 2টায় কাটিছড়া থেকে যাত্রা করেন। সৌরভের সঙ্গীত প্রেম দেখে লক্ষ্মীপুর অঞ্চলের উদীয়মান শিল্পীদের মধ্যে উৎসাহ এনে দিয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন। সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন আসাম রাজ্য কমিটির জেনারেল কাউন্সিল সভা অনুষ্ঠিত হলো শিলচরে। এই কাউন্সিল সভার অধিবেশনে দেশের বর্তমান পরিস্থিতি বিশদ পর্যালোচনা এবং আন্দোলনের কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত হয়। এই উপলক্ষে শিলচরে উপস্থিত ছিলেন সিটুর সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন, রাজ্য কমিটির সভাপতি অসিত দত্ত, সম্পাদক তপন শর্মা, সুপ্রিয় ভট্টাচার্য, বিদ্যুৎ দে সহ উপস্থিত অন্যান্যরাও। শিলচর বিপিন পাল সভাস্থলে প্রকাশ্য সমাবেশস্থলে বরাক উপত্যকার কয়েক হাজার শ্রমিক কর্মচারীরা এবং দলের সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী দিনের আন্দোলন সহ বেশ কয়েকটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে এই সভা থেকে। সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করেন বক্তারা। এমনকি বরাক উপত্যকার যেসব সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধানে সরকারগুলির নেতিবাচক ভূমিকা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী 20 ডিসেম্বর মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ধর্মঘট, 22 ডিসেম্বর মধ্যভোজন কর্মচারীদের বিক্ষোভ এবং 9 ফেব্রুয়ারি জেলা প্রশাসনিক স্তরে বিক্ষোভ এবং 21 জানুয়ারি কর্মচারীদের নিয়ে একটি অভিবর্তন অনুষ্ঠিত হবে। কালকে আর আজকে 17 আর 18 ডিসেম্বর
আমরা এখানে শিলচর শহরে CI2 আসাম রাজ্য সাধারণ পরিষদের সভা করছিলাম। এই সভায় অনেকগুলো প্রস্তাবের মধ্যে একটা বিশেষ প্রস্তাব গৃহীত হয়েছে, যেটা আপনাদেরকে বলতে চাইছি। সেটা হলো আগামী 9 ফেব্রুয়ারি 2024 সারা আসামে আমি প্রত্যেক জেলাতে আমি মহাবিক্ষোভ সংঘটিত করার একটা প্রস্তাব দিয়েছি। তার আগেই কালকের থেকে আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত সারা আসামে আমরা জনমত সংগ্রহ করব, ঘরে ঘরে যাব, মানে পরিয়ালে পরিয়ালে আমরা যাব, পরিয়ালের সঙ্গে কথা বলবো। আমাদের আসামে যতগুলো শ্রমিক আছে, এন্টায়ার আসামে যে 92 লাখ শ্রমিক আছে, তার মধ্যে আমরা টার্গেট নিয়েছি মিনিমাম 5 লক্ষ শ্রমিকদের পরিয়ালের ঘরে ঘরে যাওয়ার একটা পরিকল্পনা নিয়েছি। এই পরিকল্পনা নিয়ে ওদের ঘরে ঘরে যাব, গ্রামে গ্রামে যাব। এই পরিকল্পনা নিয়ে আমরা 9 ফেব্রুয়ারি তারিখে বিক্ষোভ করব। আর তার উপরেও আমরা বরাক উপত্যকার উন্নয়নের জন্য বিশেষ করে দলুবাগানের মাটি আর দলুবাগানের শ্রমিকদের মজুরির অধিকার রক্ষা করার জন্য প্রস্তাব নিয়েছি। আগামী 6ষ্ঠ খেলো ইন্ডিয়া ইউথ গেমসের অংশগ্রহণের জন্য সোমবার একদিনের নির্বাচন শিবিরের আয়োজন করা হলো শিলচর হাইলাকান্দি রোডস্থিত কাছাড় জেলা ক্যালারিপাইট্টু অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ কেন্দ্রে। এদিন প্রথমে গুয়াহাটি থেকে আগত আসাম রাজ্যিক ক্যালারিপাইট্টু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পাপ্পু খানকে উত্তরীয় পরিয়ে হাতে ফুলের তোড়া দিয়ে সম্মান জানান কাছাড় জেলা ক্যালারিপাইট্টু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রামজয় দাস। উক্ত শিবিরে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের 16 জন মেয়ে এবং 34 জন ছেলে। কাছাড় জেলা ক্যালারিপাইট্টু অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন এবং নির্বাচন শিবিরটি চলে বিকাল 5টা পর্যন্ত। আসাম রাজ্যিক ক্যালারিপাইট্টু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পাপ্পু খান বলেন, কাছাড় জেলায় যারা ক্যালারিপাইট্টু খেলা প্রশিক্ষণ নিচ্ছেন তো সবাই খুব ভালো প্রশিক্ষণার্থী এবং যত দিন যাচ্ছে ছেলে মেয়েদের মধ্যে এই খেলাটি শেখার আগ্রহ বেড়েই চলেছে। তাই এই নির্বাচন শিবিরে এসে লক্ষ্য করা যাচ্ছে এবং খেলো ইন্ডিয়া ইউথ গেমসে ক্যালারিপাইট্টু খেলায় আসামের হয়ে কাছাড় জেলা থেকে অংশগ্রহণকারীরা পদক আনতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী। নমস্কার, আমার নাম রামজি দাস। আমি কাছাড় ডিস্ট্রিক্ট ক্যালারিপাইট্টু অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বরাকবিলি ইনচার্জ। তো আজকে আমরা 6 খেলো ইন্ডিয়া ইউথ গেমসের জন্য আজকে আমরা কাছাড় ডিস্ট্রিক্টের সিলেকশন চলছে। তো আমাদের পাপ্পু খান স্যার আসামের ক্যালারিপাইট্টু অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, উনি আসছেন, ওনার টিম নিয়ে আসছে যারা খেলো ইন্ডিয়াতে ন্যাশনাল গেমসে খেলেছিল। তো আজকে এখান থেকে আমরা একজন সিলেকশন করবো স্যারে। তো তার জন্য আজকে আমরা একদিনের সিলেকশন ট্রেনিং করে নিই। থ্যাংক ইউ। बोलिए। आज कछार डिस्ट्रिक्ट का सिलेक्शन के लिए हम लोग गुवाहाटी से आए हैं। हमारे साथ 37 नेशनल गेम्स का जो मेडलिस्ट है, जो पार्टिसिपेंट है, वो साथ में आया हुआ। हम लोग इस बार कछार डिस्ट्रिक्ट से किसी एक बच्चे को आज शाम तक हम लोग अनाउंस करेंगे। जो बच्चा असम टीम को रिप्रेजेंटेटिव करके कछार को असम के साथ मिलकर खेलो इंडिया यूथ गेम्स 6 खेलो इंडिया यूथ गेम्स में असम को रिप्रेजेंटेटिव करेगा। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।